মাথা দিব্যি, সত্যিটা বলো বাবা। আমি নিজে ঘুমের ওষুধ খাইনি। চিনি পিচকুর মাথায় হাত দিয়ে মোল্লার মিথ্যা কথা বলছে। চিনি কোথায় ঘরে? ওখানে কি মানুষ থাকে নাকি? তুমি এখনো নিজেকে মানুষ বলে দাবি করো? তুই আগে যখন এখানে ছিলি তখন এই চিলেকোঠার ঘরে থাকতিস কি করে? পুলিশ যদি দোকানে গিয়ে খোঁজ করে? তোমার দিকে দাও। হ্যাঁ, এই ভয়টাই আমি পাচ্ছিলাম যে তুমি কান্নাকাটি শুরু করবে। দয়া করে থামবে। ওই বাজে মেয়েটার জন্য কান্নাকাটি করে শরীরটাকে খারাপ করো না। আমি আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না জয়ন্তী, এটা কি সত্যি? আমি স্বপ্ন দেখলাম, এটা কিছুতেই সত্যি হতে পারে না। আমি তোমায় বলছি, কোমল, ওই কোমল মোল্লারকে ঘুমের ওষুধ খাওয়াবে? অসম্ভব। তুমি মনে করে দেখো, যে কোমল আমাকে কিছুতেই ঘুমের ওষুধ খেতে দিত না, ও আমার মাথার কাছে এসে বসে গান শোনাতো, আমার ঘুম পাড়িয়ে দিত, সেই কোমল এই কাজ করবে? না, এটা কি স্বপ্ন? বলো না জয়ন্তী, এটা স্বপ্ন? চুপ কর। আর যদি স্বপ্ন হয়েই থাকে তাহলে কোনটা আসল? এই এক্ষুনি যেটা শুনে আসলাম সেটা আসল? সেই কোমল যেদিন প্রথম আমার কাছে এসেছিল, আমার মনে হয়েছিল আমার মা ফিরে এসেছে, সেটা আসল। জয়ন্তী, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি জানো, এক্ষুনি যেটা শুনলাম সেটা যেন সত্যি না হয়, সেটাই যেন স্বপ্ন হয়ে যায়, আর আমাদের সেই কোমল আবার যেন আমার কাছে ফিরে আসে। জয়ন্তী, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। শুনলে না মল্লার কি বললো? মল্লার বললো যে কোমল ওর কাছে মৃত। তাহলে ভাবো তো যে কতখানি কষ্ট পেয়েছি মল্লার। কোমল সম্পর্কে মল্লার যে এই কথা কোনোদিন বলবে, সেটা তো ভাবাই যায় না গো। ওই মেয়েকে আমাদের আর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। যে মেয়ের জন্য আমার ছেলে বলে যে আমি আত্মহত্যা করব, যার জন্য বলে যে আমি মৃত, সেই মেয়েকে আমাদের সংসারে আর কোনো প্রয়োজন নেই। দেখো, আমি বলছি ওর দোষ প্রমাণ হোক আর না হোক, ও কিন্তু আমাদের এই সংসারে আগের মতন জায়গা পাবে না। আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি চাইনি। সে আমি তোমাকে বলছি, যে পাপ কোমল করেছে সেই পাপের শাস্তি কোমলকে ভোগ করতেই হবে, কোমলকে ভোগ করতেই হবে। ঠাকুরসহায়, রাস্তা একেবারে ফাঁকা। পেরিয়ে একবার দোকানদারটাকে ধরতে পারলে যেভাবেই হোক ম্যানেজ করতে হবে।
কিন্তু আজ বন্ধ, কাল যদি খোলে তখন কি করবো আমি? অফিসার তো এই দোকানে নিশ্চয়ই আবার খোঁজ করবে। না, সেসব পরে ভাবা যাবে, এখন নয়। আগে বাড়ি পৌঁছাতে হবে কেউ জানার আগেই যে আমি বাড়ি থেকে বেরিয়েছি। ছুটি এখানে রাখি। বাচ্চাদের ডাক। ঠিক আছে। যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধে হয়। এখন তো উপরে যাওয়া যাবে না, দেখতে পেলেই হাজারটা প্রশ্ন করবে আর সন্দেহ। মীরা, মীরা, হ্যাঁ, বলছি যে তোমার দাদার খাবারটা বেড়ে দেবে। আসছি। এত রাতে বাইরে গিয়েছিল কেন? নিঘাত ওষুধের দোকানে। সব তো রেডি। গিনি চিনি পিচকু কোথায়? আসছি। তিনজনই ঘুমিয়ে পড়েছে ছুটি। হ্যাঁ, দেখেছো, এই ভয়টাই পাচ্ছিলাম। এখন ওদের কি তুলবে বলতো? দাঁড়াও, গিনিকে তোলার দরকার নেই। একই মাথাটা তো সব গরম হয়ে আছে, এখন ডাকতে গেলে। তুই একটা কাজ কর না বাবা, একটু দেখ চিনি পিছুকে যদি বুঝিয়ে আনতে পারিস। বলবি আমি ডাকছি, খেতে হবে। হ্যাঁ, আমাদের কোমল কোমল আসবে না? এই রে, এখন যদি কেউ আমাকে ডাকতে চাই বুঝে যাবে তো যে আমি ঘরে নেই। ধরো বৌদি, আমি জানি না সুমিত। ও তা মাসিমা, তাহলে আমি বরং কোমলকে নিয়ে আসি। মনে হচ্ছে সুমিত বাবুর সবকিছুতেই বাড়াবাড়ি। সবাই যখন না করছে আপনার উপরে যাওয়ার কি দরকার? আমিও জানি না, তুমি যা ভালো বুঝো করো। না, ওকে ডাকার কোনো দরকার নেই। বিন্তি ওকে ওপরে গিয়ে খাবার দিয়ে আসবে। ও খেতে আসবে জানলে মল্লার হয়তো খেতে আসবে না। মল্লারকেও খাবার জন্য নিচে ডাকবার দরকার নেই জয়া। ওর খাবারটা না হয় আমি দিয়ে আসবো। না বেশি, আমি এখানেই খাবো। আয় তাহলে। কি গিনি চিনি পিছু কোথায়? গিনি দিদি ঘুমিয়ে পড়েছে, বললো আমি এখন খাবো না, আর চিনি পিছকু আসছে। আচ্ছা, ওদের ডাকো, আমি ওদের খাবারটা বেড়ে দেবো। আর মলাদা, আপনি শুধু গিনি চিনি পিচকুর কথাই বলছেন, একজনের কথা ভুলে গেলেন, কোমল। সুমিত, আমি তখন কি বললাম তুমি হয়তো ভুলে গেছো। কোমল আমার জন্য মৃত। তোমার এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়। তোমরা সবাই খেয়ে নাও। সবার খাওয়া হয়ে গেলে বিন্তি ওপরে খাবার দিয়ে আসবে, ঠিক আছে সুমি? খেতে হ্যাঁ। বসো। করি আই করে এই তো মাম। এসে গেছিস? বলবি তো, হ্যাঁ রে, খাবি তো? এই তো দাদা কোথায় রে? দাদা তো কার সঙ্গে ফোনে কথা বলছে। এই শুদ্ধ, শুদ্ধ, খাবি না? আয়। ও দিদি ভাই ছাড়ো না, ওকে ডাকতে হবে না। ইলিশ মাছের গন্ধে এক্ষুনি দৌড়ে চলে আসবে, দেখো না। কি রে করি, তুই দাঁড়িয়ে রইলি কেন? বস 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 বস। কি ব্যাপার বলতো তোর? হ্যাঁ গো দিদি ভাই, তুই ইলিশ মাছের নাম শুনলে একেবারে হামলে পড়তো, তা এখন এভাবে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কেন? কি ব্যাপার, তুই বসবি না নাকি? আরে এখন হামলে পড়লে চলবে? মেয়ের বিয়ে ঠিক হয়েছে না? নি বস বস বস, আয় আমার কাছে এসে বস। এই আসলে কি করে পেতে দিই, হাঁপেও করেছি রে। ইলিশের গন্ধ পাচ্ছি যে। ব্যাস, অমনি
চলে এলেন দৌড়াতে দৌড়াতে, এবার কম্পিটিশন শুরু হয়ে যাবে দুজন মিলে। নে করি, শুরু কর, কে আগে শেষ করতে পারে দেখি। কি হলো, খা, শুরু কর। কি হলো? মা কাঁটা খাবো না। খাবি না? ইলিশ মাছ তুই খাবি না? তাও আবার কাটার জন্য? তা তো কোমল বলতো রে। তো বিয়ে ঠিক হয়ে গেলে না মেয়েদের ওরম অনেক ন্যাকামো পায়। চাপ তোকে খেতে হবে, ছেড়ে দে। ও মামা, মাছটা তুমি নিয়ে নিলে কেন? থাক না কাকি, ও খাক, আমি খাবো না। কি লাভটা হলো? তোর কাকাই তুই খাবি বলে এত এ করে বাজার থেকে ইলিশ মাছ আনলো। শোনো, বিয়ে ঠিক হয়ে গেলে মেয়েদের কত সুবিধে বলো তো। পছন্দের বর, পছন্দের শাড়ি, পছন্দের খাবার। তা তুই একটা এবার বিয়ে করে ফেল, বুঝলি? ও মা, বিয়ে করলে লাভটা কি হবে দিদি ভাই? পছন্দটা তো সেই ওর বউয়ের হবে না, বউয়ের পছন্দ অনুযায়ী ওকে সবকিছু মানিয়ে নিতে হবে। কেন? আমার বউয়ের পছন্দ অনুযায়ী সব হবে কেন? বারে, এই যে বললি পছন্দের বর, পছন্দের খাবার, পছন্দের শাড়ি, এগুলো সব তো মেয়েদের হয়। তোর বেলায় এগুলো সব তোর বউয়ের হবে। তার মানে তুই স্বীকার করলি যে শুভঙ্কর তোর খুব পছন্দের। পছন্দ না হয়ে যাবে কোথায়? কত ভালো ছেলে। কি রে, তুই চুপ করে বসে রইলি কেন? খা। আমি কি সত্যি শুভঙ্কর বাবুকে পছন্দ করি নাকি? আমি খাবো না, আমার ঘুম পাচ্ছে। চিনি, খেয়ে নাও তারপরে ঘুমাবে। হ্যাঁ, এই তো বসু বাবু, এই দেখো পিচকু কিরম বসছে। হ্যাঁ, চল। এই একটা সুযোগ, সবাই এখন পিচকু আর চিনকে নিয়ে খাওয়াতে ব্যস্ত। এই তো লোককে নিয়ে ছোনা, আমি কি চুন্দ খেতে বুঝে গেল, কি চুন্দ খেয়ে নেবে। না, চিনিকে আমি খাইয়ে দেবো। হ্যাঁ, না, খাওয়াতে হবে না। কেন চিনি? মাসির হাতে খেতে পারো আর আমার হাতে খেতে পারো না? মাসি ছাড়া কারো হাতে খাবো না। তোমাদের হাতে তো খাবোই না। তোমরা বাজে, মাসিকে তাড়িয়ে দিলে। সত্যি বাচ্চাগুলো করিকে এত ভালোবেসে ফেলেছে না। আমি মাঝে মাঝে ভাবি, জানেন, যে বাচ্চারা যে মানুষটাকে এত ভালোবাসতে পারে সে কি সত্যি এতটা খারাপ হতে পারে? আমার বারবার মনে হয়, জানেন তো, আমরা করির প্রতি বড় অন্যায় অবিচার করেছি। থাক না সুমিত, যা হয়েছে, যেভাবে হয়েছে, সেসব তো আমরা সবাই ভুলে যেতে চাইছি। আবার নতুন করে সে কথা তুলছো কেন? না না পিসিমা, দেখুন, একটা জিনিস তো এতদিনে পরিষ্কার হয়ে গেছে। করি যা করার চেষ্টা করেছিল সেটা মল্লারদার ভালোর জন্য করতে চেয়েছিল। গিনি তো ঠিকই বলেছে। তাই যদি হয় তাহলে হঠাৎ করে মলারের খাবারটা পাল্টে দিল কেন? আমার কি মনে হয় জানেন জয়মাসি, করি কোনোভাবে জানতে পেরেছিল যে মল্লারদাকে ঘুমের ওষুধ কেউ খাওয়াচ্ছে, এবং সেই কারণেই সে নিজে হাতে পরিবেশন করার চেষ্টা করেছিল যাতে যে খাওয়াচ্ছে ঘুমের ওষুধ সে খাবারটায় হাত দিতে না পারে। কেউ কেউ করছো কেন? সোজা কথায় বলে দাও না যে কোমল করেছে। না, এটা তো দুম করে এখন বলা ঠিক হবে না। যতক্ষণ না অপরাধ প্রমাণ হচ্ছে ততক্ষণ তো দুম করে একজনকে দোষারোপ করা যায় না, বলুন। তবে এটাও সত্যি যে অপরাধ প্রমাণ হওয়ার আগেই আমরা কিন্তু করিকে অনেক অনেক কষ্ট দিয়ে ফেলেছি। এটা তুমি ঠিক বলছো সুমিত। করিকে আমরা বড্ড অন্যায়ভাবে। দেখুন, আমাদের এখন উচিত নিজেদের ভুলটা শুধরে নেওয়া। কিন্তু আমরা কি করে নিজেদের ভুলটা শোধরাবো বলো তো? ওদের সামনে দাঁড়াবার তো আমাদের কোনো মুখই নেই। আমার মনে হয় করির কাছে একবার আমাদের ক্ষমা চাওয়া উচিত।
নিয়েছে। করি, শুনছো? তাহলে একটা ফোন করি। না মা, ফোনে নয়। ফোন করলে ব্যাপারটা অশোভনীয় হবে। চলো না আমরা সকলে মিলে ওদের বাড়িতে যাই। সেখানে গিয়েই না হয় ওর কাছে সরাসরি ক্ষমা চাইব। নিজের ভুল স্বীকার করার তো এটাই সব থেকে বড় সুযোগ। আর আমি তো কথা দিয়েছিলাম, করির বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। যদি বিয়েটা আমাদের বাড়ি থেকে হয়। কিন্তু ওরা কি রাজি হবে? মল্লারদা বললে করি না করতে পারবেন। তবে তাই চল মারলে, তাই চল। অন্যায় যখন হয়ে গিয়েছে, একবার অন্তত চেষ্টা করি তার প্রায়শ্চিত্ত করার। হ্যাঁ মল্লারদা, আপনি যান বরং। কালই গিয়ে করিকে নিয়ে আসুন এ বাড়িতে। আমি তো বলবো ওদের সকলকে নিয়ে আসুন। এই বাড়িতেই বিয়ে হোক। যা কিছু গন্ডগোল হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, সব কিছু সমাধান হোক। সব গন্ডগোল মিটবে না সুমিত। সে চেষ্টা যেন এই বাড়ির কেউ না করে। সবাই আসবে এই বাড়িতে, বাবা মা কাকি কাকা সবাই। সর্বনাশ, তাহলে তো আমি আর বাড়ি থেকে বেরোতেই পারবো না। আর না বেরোতে পারলে তো আমি যে ওষুধের দোকানের লোকটাকে ধরতেও পারবো না। খুব ভালো হয় কোমল যদি এখানে আসতে রাজি না হয়, খুব ভালো হয়। কি কিছু বলবে নাকি? আমি না, সন্ধ্যা বলবে। বেশ বলো। হ্যাঁ দাদা, বলছিলাম যে আমাদের করির বিয়ে তো একদম ঠিকই হয়ে গেল। তা একবার একটু ওই বাড়িতে মানে মল্লার বাবুদের বাড়িতে ফোন করে দিলে হতো না? না 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 না, না মানে দাদা, ওরা তো আমাদের যতই হোক নিকট আত্মীয় হয়। হ্যাঁ, তাও যতই আত্মীয় হোক ওদের বাড়িতে খবর দেওয়ার কিছু দরকার নেই। ও মা, সেটা কি ঠিক হবে? খুব ঠিক হবে। দরকার হলে পরে আমি হাত জোর করে ওদের কাছে ক্ষমা চেয়ে নেবো। দাদা, সে তো ক্ষমা যখন হোক চেয়ে নেওয়াই যায়, কিন্তু দেখুন দিনটা তো আর ফিরে আসবে না। আমি জানি সন্ধ্যা দিনটা আর ফিরে আসবে না, কিন্তু আমি তোমাকে বলছি করির বিয়ে নিয়ে ওদের বাড়িতে কারো কোনো উৎসাহ নেই। ওরা করির মুখ পর্যন্ত দেখতে চায় না। কি দরকার মিছি মিছি ওদের আবার বিরক্ত করার? রাজি হবে তো মীরা? যেভাবেই হোক রাজি করাতে হবে বৌদি। যদি রাজি না হয় তখন? হাল ছাড়বো না, কিছুতেই হাল ছাড়া যাবে না। যেমন করে হোক মত করাবো। কত কষ্ট দিয়েছি বলো তো মেয়েটাকে, অন্তত একটু যদি সেটা ফিরিয়ে দিতে পারি। মা, পিসি, তোমরা এত চিন্তা করো না। আমার বিশ্বাস করি আবার আসবে। করি আমার মুখের উপর না করতেই পারবে না। করি ওরকম মেয়ে নয় মা। তার থেকে বড় কথা, আমরা তো সবাই করির কাছে ক্ষমা চাই। আমাদের যে ভুল হয়ে গেছে সেটা আমরা করিকে বলবো। দেখো, করি সব বুঝতে পারবে, আবার ফিরে আসবে। কি হলো? না, দাদাকে কোনোভাবে ওই ব্যাপারটাতে রাজি করানো গেল না গো। মুশকিল বলো তো, কি বলছে কি দাদা? কি আবার বলবে? বলছে যে ওদের কাছে মুখ দেখাবার মতো মুখ নাকি আমাদের নেই। সেটা ওদেরকে নেমন্তন্ন করলে ওরা তো আসবেন না। তাই শুধু শুধু বিব্রত করে কোনো লাভ নেই। তাহলে এখন উপায়টা কি বলো তো? আমার মনে হয় দাদা না ঠিকই বলছেন, জানো। সত্যি তো, সত্যি তো যা হয়ে গেল, এরপর ওদের কাছে কি আর মুখ আছে আমাদের দেখানোর মতো? পরীর বিয়েতে তো আমরা আসবো না বেন, পরীর বিয়েতে তো আপনারা যাবেন।